Good morning. How are you, my dear student? I hope you are keeping on by the grace of Almighty Creator. I'm fine too. First, I would like to welcome everyone in the live online class brought to you, Butcher High School, my dear student. So far, I know that you are safe and sound, Helen Hardy at your home. And today, I'm going to take a very important class for you, for the student of class 8. বিশেষ করে class 8 এর স্টুডেন্টদের জন্য আজকের এই ক্লাস changing voice. It's a very important for you, I think. Changing voice already I have taken 3 classes on changing voice. I hope you have watched my previous classes, and I think my previous classes will be very helpful, very fruitful for you to understand my present class, and that's why I would like to advise all of my students to watch my previous class for your better understanding. If you want to understand voice, যদি তোমরা ভয়েস বুঝতে চাও অবশ্যই তোমরা পূর্বের ক্লাসগুলো দেখে দিবে, কারণ ধারাবাহিকতা যদি না থাকে সেটা তাহলে সহজে তোমরা বুঝতে পারবে না। আর যদিও আমি বলি যে এই ভয়েস চেঞ্জিংটা শুধু অনলি ফর ক্লাস 8 স্টুডেন্টদের জন্য, অ্যাকচুয়ালি তা নয়। ইটস ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর অল ক্লাসেস অফ স্টুডেন্ট, ক্লাস 6 or 7, 8, 9, 10, অল অফ ইউ। এবং তোমাদের সবার জন্যই কি ভয়েসের চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ভয়েস তোমাদেরকে জানতে হবে। ভয়েস একটা বেসিক রুল অফ ইংলিশ অর বেসিক গ্রামার অফ ইংলিশের একটা বেসিক গ্রামার, and that's why voice is very very important. Okay, let's go. আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তোমরা ভালোভাবে জানো যে ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম, এবং ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে অবশ্যই তোমাদের ধারণা আছে। ইম্পারেটিভ সেন্টেন্স কে active to passive. তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তোমরা আশা করি সাথে থাকবে এবং মনোযোগের সাথে ক্লাসটি দেখবে ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। নাও সি ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা জানো। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা বুঝি যে সেন্টেন্স আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি প্রকাশ করে সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আমি আমার অনেকগুলো ক্লাসে আমি ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি বা সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। আর বিশেষ করে ক্লাস 8 এর স্টুডেন্টদের কাছে ইম্পারেটিভ সেন্টেন্স মোটেই কি নয়, নতুন জিনিস নয়, এবং এটা কমন জিনিস, এবং আশা করি তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে তোমাদের ধারণা আছে। ওকে, আমি উদাহরণ দিচ্ছি। দেখো, যেমন ইম্পারেটিভ সেন্টেন্স যেমন ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। My dear student, now you are watching here imperative sentence. It's the imperative sentence, open the door. So প্রথমে আমরা যদি প্যাসিভ করি, যদি imperative sentence start with verb present form, imperative sentence start with do not, imperative sentence start with never, imperative sentence start with let, imperative sentence start with do not, imperative sentence start with please ইত্যাদি দিয়ে imperative sentence শুরু হয়। তো ওপেন দ্য ডোর এর ক্ষেত্রে আমরা কিভাবে করব? যেমন প্রথমে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করতে গেলে প্রথমে আমরা লেট বসাবো। রিসিভ করতে গেলে প্রথমে কি বসাবো? লেট। দেন অবজেক্ট, তাহলে দ্য ডোর, দেন একটা বি দিব, এরপর ভার্বের কি দিব? পাস্ট পার্টিসিপল দিব, কারণ ভার্বের ওপেনের পাস্ট পার্টিসিপল কি? ওপেন, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেল। তাহলে প্রথমে আমি রুল বললাম কি? প্রথমে আমরা দিব কি? লেট, লাস্ট অবজেক্ট দিব, অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব, 3 মিনস ভার্বের পাস্ট পার্টিসিপল। নাও আই এম গোইং টু গিভ ইউ অ্যানাদার এক্সাম্পল। যেমন শার্প দ্য কম্পিউটারটা বন্ধ করো। তাহলে অ্যাকর্ডিং টু রুল প্রথমে আমরা কি লিখবো? লেট প্লাস দেন অবজেক্ট কোনটা? দ্য কম্পিউটার, let the computer then be শার্ট। তো অনেকে বলবে শার্টের ফার্স্ট পার্টিসিপল কি? শার্টে হবে, শার্ট। let the computer be শার্ট।
let the computer be shut. It's a very easy. যেমন write your application. Suppose আমরা application লিখি write your application. যদি আমরা এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি অ্যাকর্ডিং টু রুল, তাহলে আমরা প্যাসিভ যদি করি ইটস প্যাসিভ, যদি প্যাসিভ করি তাহলে কি করব, let দিব, তারপরে দিব কি অবজেক্ট your application হচ্ছে অবজেক্ট হিয়ার, your application be written. It's a very easy, it's a very simple. My dear student, I hope you can solve any types of imperative sentence. That means যদি imperative sentence টা assertive হয় অথবা হ্যাঁ বোধক হয়, imperative sentence টা তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ বোধক, affirmative imperative sentence হ্যাঁ বোধক দিয়ে যদি শুরু হয় সেক্ষেত্রে আমরা প্রথমে কি ব্যবহার করব, let, দেন আমরা অবজেক্ট ব্যবহার করব, দেন আমরা বি ব্যবহার করব, দেন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করব। তোমরা দেখতে পাচ্ছ ওপেন দ্য ডোর, প্রথমে আমরা কি দিলাম let, তারপর অবজেক্ট ব্যবহার করলাম, এরপর বি, এরপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল। ইটস এ ভেরি ইজি, ইটস এ ভেরি সিম্পল। আশা করি এটুকু বুঝতে পেরেছো। নাও আই উড লাইক টু গো নেক্সট। আমি পরবর্তীতে যাব, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, সাথেই আছো তোমরা আমার। এবার দেখো যেমন fan go the sentence. এটা অনেকে ভুল করো, এই সেন্টেন্সটি অনেকে ইম্পারেটিভ করতে ভুল করো। অবশ্য আমি একবার ভুল করেছিলাম, যে কোনো একটা ইন্টারভিউ পরীক্ষা আমাকে এটা দিয়েছিল, আমি ভুল করেছিলাম। তো সেজন্য কারণ তোমরা এখানে অনেকে ভুল করো। তো আমরা এটা কিভাবে করবো দেখি। প্রথমে আমরা যদি প্যাসিভ করতে চাই তাহলে কি দিব, প্রথমে let, তারপর কি দিব, এখানে অবজেক্ট হচ্ছে এটু, let the sentence, তারপর আমরা বি দিব, এরপর ফ্যান এর ফার্স্ট পার্টিসিপল ফ্যান, তারপরে থ্রু আমরা করে দিব, ফ্যান থ্রু। অর্থাৎ যদি এরকম ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স হয় তোমাকে ফ্যান থ্রু দ্য সেন্টেন্স, তার মানে কি সেন্টেন্সটি কেটে দাও, ফ্যান থ্রু দ্য লাইন, লাইনটি কেটে দাও, ফ্যান থ্রু দ্য রং সেন্টেন্স, ভুল সেন্টেন্সটি কেটে দাও। সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে let দিব, এরপর অর্থাৎ অবজেক্ট হচ্ছে এখানে সেন্টেন্স দিব আমরা, এরপর বি দিব, এবং ফ্যান থ্রু এটা হচ্ছে কি প্রিপোজিশনাল ভার্ব, ইউ নো ভেরি ওয়েল হোয়াট ইজ প্রিপোজিশনাল ভার্ব। এরপর আমরা বি দিয়ে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফ্যান। অনেকে মনে করবে এটা হচ্ছে একটা নাউন, অ্যাকচুয়ালি এখানে ভার্ব হতে ব্যবহার হচ্ছে। তাহলে ফ্যানের ফার্স্ট পার্টিসিপল ফ্যান, তাহলে আমরা ডাবল এন ই ডি দিয়ে আমরা ফার্স্ট পার্টিসিপল করব, ফ্যানের সাথে আরেকটা এন, তারপরে ই এবং ডি দিয়ে আমরা ফার্স্ট পার্টিসিপল করে সেন্টেন্সটি আমরা করে ফেলবো। আশা করি এরকম সমস্যা যদি হয় তোমরা সমাধান করতে পারবে। তো এরকম অনেক ধরনের সেন্টেন্স হয়, যেমন ফিনিশ ইট, ডু ইট, হ্যাঁ, তারপর এরকম আরো অনেক আছে, যেমন হেল্প ইট, এরকম আরো অনেক ধরনের সেন্টেন্স আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ ইম্পারেটিভ একটি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আসলে একটু আগে শুরু করেছি এবং আমরা আরেকটা জায়গায় কথা বলবো, একটা রুমে ক্লাস নিচ্ছি। আমাদের স্কুলে দুইটা ক্লাস একসাথে চলছে এবং আমি আরেকটা জায়গায় ক্লাস নিচ্ছি ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং আর ফর ইউর বেটারমেন্ট। তো আশা করি তো দুটা মানে লাইভ চলছে আমাদের স্কুলের, এক স্যারে অন্য রুমে নিচ্ছে আর আমি এই রুমে নিচ্ছি। আশা করি যারা ক্লাস 8-এর স্টুডেন্ট তোমরা আমার সাথে থাকো, আর যে স্যার যে ক্লাস নিচ্ছে অন্য রুমে ওই ক্লাসের স্টুডেন্ট যারা ওই লাইভে থাকবে আশা করি। তো এবার আমরা ডোনট দিয়ে কীভাবে করবো সেটা দেখবো। যেমন ডোন্ট ডু ইট, এটা করো না, ডোন্ট ডু ইট, এটা করো না। তাহলে আমরা প্রথমে যদি ডোনট দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা প্যাসিভ কিভাবে করবো, প্রথমে ডোনট থাকলে আমরা কি দিব, লেট নট, দেন আমরা দিব কি অবজেক্ট, দেন দিব কি আমরা বি, দেন ভার্ব ফ্রি,
তাহলে আমরা অ্যাকর্ডিং টু রুল বেসিক যদি করি আমরা সেটাতে কিভাবে করব? প্রথমে আমরা কি লিখব? let not, then অবজেক্ট কি হবে? it, then be ভার্বের past participle, অর্থাৎ let not it be done, let not it be done, don't finish it, finish it. তাহলে আমরা প্রথমে কি দিব? আরো যদি উদাহরণ আমরা দিই, প্রথমে আমরা কি দিব? অ্যাকর্ডিং টু রুল let, then let not দিব প্রথমে, তাই না? তারপর আমরা দিব কি? it দিব, it, তারপর কি দিব? be, তারপর ভার্বের past participle, finish। যেমন don't, অর্থাৎ নিষেধ করা হতো, তাই না? don't close the door, দরজাটি খুলো না। সেক্ষেত্রে আমরা কি দিব? প্রথমে let not the door be closed। আশা করি তোমরা বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমরা মনোর দিয়ে কিভাবে আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনোর দিয়ে যদি শুরু হয় সেই ক্ষেত্রে আমরা প্রথমে কি দিব? let not, then object, your was singular object, then be, then ভার্বের past participle, এটাকে ধরবো না। মনোর তো আমরা ডোনটের পরিবর্তে তো আমরা let not দিলাম, অর্থাৎ ডোনট কিন্তু বাদ হয়ে যাবে, তাই না? এরপর আমরা কি দিব? let not দিব ডোনটের পরিবর্তে, এরপর অবজেক্ট দিব your was singular, this is the object, it, অবজেক্ট দিলাম, এরপর be দিব আমরা অ্যাকর্ডিং টু রুল, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে let not it be done। এরপর আমি I have given 3 examples for your better understanding। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এরপর আমরা অন্য আইটেমে চলে যাব, আরেকটা আইটেমে চলে যাব। আশা করি ভয়েস তো আসলে শেষ নেই, অনেক রকমের ভয়েস, অনেক আইটেমের ভয়েস আছে। এক মাস ধরে যদি আমি ভয়েস নিয়ে আলোচনা করি শেষ হবে না, কারণ ভয়েসের কি নেই, অনেক ভয়েস, অনেক রুল। তো আশা করি আমরা যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কমন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যদি তোমরা কমনগুলো জেনে যাও, সাধারণ নিয়মগুলো জেনে যাও, তাহলে কিন্তু তোমরা পরে নিজেরা করে কি বাকিগুলো বুঝতে পারবে। এবার আমরা দেখবো প্লিজ দিয়ে যদি দিই আমরা, প্লিজ গো ইট। মাই ডিয়ার স্টুডেন্ট, যদি ইফ দ্য সেন্টেন্স স্টার্টেড উইথ প্লিজ, অর্থাৎ যদি এনি ইম্পারেটিভ সেন্টেন্স স্টার্ট উইথ প্লিজ দিয়ে যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, সেই ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব? যদি প্লিজ দিয়ে শুরু হয় সেই ক্ষেত্রে আমরা দিব কি? ইউ আর রিকোয়েস্টেড লিখে প্লিজের পরিবর্তে আমরা লিখব কি? ইউ আর রিকোয়েস্টেড, এরপর একটা ইনফিনিটিভ দিব, টু দিব, এরপর বাকি অংশটা দিব ইউ আর রিকোয়েস্টেড টু ডু ইট, মানে তোমাকে অনুরোধ করা হচ্ছে এটা করার জন্য। ইউ আর রিকোয়েস্টেড টু ডু ইট। যেমন প্লিজ গো দেয়ার, আমরা কিভাবে করবো? ইউ আর রিকোয়েস্টেড টু গো দেয়ার, আমাকে রিকোয়েস্টেড করা হচ্ছে সেখানে যেতে। প্লিজ রিমুভ ইট, মানে এটাকে সরাও, তাই না? যদি এরকম হয় তাহলে আমরা কি লিখবো? ইউ আর রিকোয়েস্টেড টু রিমুভ ইট। ডিয়ার স্টুডেন্ট, তাহলে প্লিজ দিয়ে কিভাবে হয় তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি প্লিজ দিয়ে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স স্টার্ট হয় সেই ক্ষেত্রে আমরা কি দিব? প্লিজের পরিবর্তে আমরা ইউ আর রিকোয়েস্টেড দিব, প্লিজ বাদ করে দিব, আমরা প্লিজটা ডিলিট করে দিব। দেন আমরা এটা টু দিয়ে এরপর ভার্ব থেকে বাকি অংশ আমরা লিখবো, এই যে ভার্ব গো থেকে আমরা বাকি অংশ লিখবো। আবার এখানে প্লিজের পরিবর্তে আমরা ইউ আর রিকোয়েস্টেড দিলাম, এরপর ভার্বের আগে আমরা এটা টু দিয়ে বাকি অংশ লিখবো। প্লিজ রিমুভ ইট, দয়া করে এটা সরাও।
তাহলে আমরা ভার্ব থেকে প্লিজের পরিবর্তে আমরা ইউ আর রিকোয়েস্টেড এটুকু দিলাম প্লিজের পরিবর্তে, তাই না? তারপর আমরা কি দিব, ভার্ব থেকে অর্থাৎ টু দিয়ে ভার্ব থেকে বাকি অংশ দিব। আশা করি তোমরা যদি প্লিজ দিয়ে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে কিভাবে একটা ওটাকে প্রেসিভ করতে হবে সেটা আশা করি তোমরা পারবে। ইট ইজ পসিবল বাই ইউ। ওকে, নেক্সট আই উড লাইক টু গো নেক্সট। যেমন যদি নেভার দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা কি বলবো, নেভার এ লাই। কখনো কি বলবে না, মিথ্যা কথা বলবে না। তাহলে আমরা কিন্তু নেভার দিয়ে শুরু হলে আমরা কি বলে দিব, হ্যাঁ, তাহলে অবজেক্টটা আমরা সাবজেক্ট করে দেবো এ লাই। প্রথমে আমরা যদি এভাবে হয় তাহলে আমরা প্রথম অবজেক্টটা সাবজেক্ট করবো প্রিসিড করার সময়, এ লাই নেভার বি told by you. A lie never be told by you. অথবা a lie never be told লিখলে হয়ে যাবে a lie never be told। আমরা এখানে লেট দিব না, a lie never be told আমরা এভাবে দিলেও কি অ্যান্সারটা হয়ে যাবে, বাইরের পরে তোমরা দিতে হবে না। আশা করি নেভার দিয়ে যদি করি আমরা এভাবে করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা আরেকটি রুলে চলে যাব। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা শেষ করে ফেললাম এবং তোমরা বইয়ের সাথে দেখবে এবং যদি এখানে বুঝতে কোনো মানে যা তোমরা এখানে আমি যা পড়াচ্ছি সেটা তোমরা বইয়ের সাথে ম্যাচিং করবে, বইয়ের সাথে মিলাবে এবং বইয়ের সাথে দেখে তোমরা বইটা যদি পড়ো তাহলে আরও বিষয়টা কি ক্লিয়ার হতে পারবে। এবার আমি চলে যাব অন্য ইম্পারেটিভ সেন্টেন্স আমি শেষ করলাম। ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু একটা গুরুত্বপূর্ণ পার্ট অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে, ইম্পারেটিভ সেন্টেন্স আমি শেষ করলাম। এবার আমি আলোচনা করব তোমাদের সাথে কিভাবে একটা অর্থাৎ কয়েসি প্যাসিভকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। কয়েসি প্যাসিভকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ যদি করি, কয়েসি প্যাসিভ ভার্বকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা নিয়ম। অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ টু প্যাসিভ সংক্ষেপে দিলাম। যেহেতু অ্যাক্টিভ টু প্যাসিভ, কয়েসি প্যাসিভ বলতে আমরা কি বুঝি, যেমন ধরো আমি টেস্ট sweet. My dear student, now watch very attentively. A coercive verb. This is a coercive verb. যেমন টেস্ট থেকে সুইটের উৎপত্তি হয়েছে, টেস্ট। যেমন হানি টেস্ট সুইট, মধু খেতে কি মিষ্টি লাগে। দিস ইজ এ coercive verb। অর্থাৎ coercive verb সম্পর্কে যদি তোমরা ধারণা পেতে চাও তোমরা ভার্বের চ্যাপ্টারে চলে যাবে। ভার্বের চ্যাপ্টারে গিয়ে তোমরা coercive verb নিয়ে ভার্বটা একটু দেখবে, যদি তারপরও তোমরা কেউ বুঝতে ব্যর্থ হও। কয়েসিভ ভার্ব অর্থাৎ আমরা যেটা দেখো টেস্ট থেকে সুইটের উৎপত্তি বা সেলস থেকে, যেমন ধরো সেলস থেকে কি সেলস থেকে সিপের উৎপত্তি। সিপ সেলস মানে কি বিক্রি হলে, সিপ মানে সস্তা, তো সেল থেকে সিপ মানে কি সস্তা দামে বিক্রি হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ কয়েসিভ ভার্ব। যদি কয়েসিভ ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে করবো, যেমন যদি প্যাসিভ করি আমরা এটাকে হানি ইজ সুইট, মধু হয় মিষ্টি, when it is tasted। অর্থাৎ মধুকে মিষ্টি লাগে কখন, যখন আমরা এটাকে কি করি টেস্ট করি। তাহলে আমরা প্রথমে লিখবো হানি ইজ সুইট, অর্থাৎ হানি প্রথমে সাবজেক্ট দিব, ভার্ব দিব, এরপর অবজেক্টটা নিব, ঠিক আছে। এরপর আমরা when দিব, when একটা কানেক্টর যোগ করব, when কনজাংশন দিব, দিয়ে এরপর ইট দিব। কোথা থেকে ইট হবে, অর্থাৎ সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করব। ইটের পর একটা ইজ দিয়ে ভার্বটা আমরা পাস্ট পার্টিসিপলে লিখব, অর্থাৎ কয়েসিভ ভার্বটা কি পাস্ট পার্টিসিপলে লিখে আমরা এটাকে প্যাসিভ করব। আর যদি তোমরা এভাবে না পারো অন্যভাবে তোমরা করতে পারো, যেমন আমি প্রথমে সাবজেক্ট দিবা,
তারপর ভার্ব দিবে সাবজেক্ট অনুযায়ী একটা সাহায্যকারী ভার্ব অর্থাৎ হানির সাথে ইউজ করবে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে হানি। তারপর আমরা ভার্বের যেহেতু এখানে ভার্বটা কয়েছে দিয়েছি, ভার্ব প্রেজেন্ট ফর্ম আছে, ফার্স্ট ফর্মে লিখবো আমরা টেস্টেড সুইট। অর্থাৎ তোমরা এইভাবেও কিন্তু এটাকে অ্যান্সার করতে পারো। হানি ইজ টেস্টেড সুইট, অর্থাৎ মধু কি মিষ্টি, অর্থাৎ হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি লাগে। হানি সুইট, মধু হয় মিষ্টি, কখন লাগে? যখন তুমি এটা টেস্ট করবে, হয় ইট ইজ টেস্টেড। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। অর্থাৎ দুই রকম আমরা করতে পারি, একটা হচ্ছে হানি সুইট, হানি প্রথমে সাবজেক্ট দিব, তারপরে সাবজেক্ট অনুযায়ী সাহায্যকারী ভার্ব দিব, এরপর অবজেক্টটা ব্যবহার করব, একটা কনজাংশন ব্যবহার করব হোয়েন, হোয়েন মানে যখন অর্থে বোঝাতে, তারপর আমরা একটা প্রনাউন ব্যবহার করব সাবজেক্ট অনুযায়ী, দেন আমরা ভার্ব যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট পরে অংশটা পেসিভ হবে, ইটের পর থেকে বাকি অংশটা কি হবে? পেসিভ হবে, হোয়েন ইট ইজ টেস্টেড। আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো। আরেকটা ধরন দিলে তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। রাইস সেল সিপ, চাল সস্তা বিক্রি হয়, তাই না? যদি আমরা কয় সিলেক্ট করি তাহলে কি হবে? রাইস, আমি কি বলেছিলাম? রাইস অনুযায়ী আমরা সাহায্যকারী ভার্ব দিব, অবজেক্ট দিব সিপ, রাইস ইজ সিপ, কানেক্টর কনজাংশন ব্যবহার করব হোয়েন, তখন চাল হয় সস্তা, কখন মনে হবে তোমার কাছে? চাল হয় সস্তা তখন মনে হবে যখন তুমি বিক্রি করতে যাবে, তাই না? তারপর আমরা রাইসের পরিবর্তে একটা প্রনাউন ব্যবহার করব হোয়েন ইট, প্রনাউন অনুযায়ী আমরা সাহায্যকারী ভার্ব ব্যবহার দিব টেন্স অনুযায়ী, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল, সেলের পাস্ট পার্টিসিপল সোল্ড, অর্থাৎ রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড, চাল হয় সস্তা যখন তুমি এটা কি করবে? বিক্রি করবে। আশা করি এটুকু বুঝতে পেরেছো। যদি অর অবলিক দিয়ে আমরা যদি অন্য ভাবে অ্যান্সার দিই, রাইস ইজ সোল্ড চিপ, তোমরা এভাবেও কিন্তু অ্যান্সারটা শর্টকাটে দিতে পারো, যে রাইস দিব, সাহায্যকারী ভার্ব দিব, ভার্বের পাস্ট পার্টিসিপল লিখবো, এরপর অবজেক্টটা লিখবো। সহজে কিন্তু এভাবেও তোমরা এটাকে সমাধান করতে পারো। যদি তোমাদের এভাবে কঠিন মনে হয় তোমরা এভাবে করবা, তাই যেভাবে ভালো লাগে সেভাবেই করবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেমন আরেকটা দিই, যেমন দ্য ফ্যান, আরেকটা আমি আরেকটা এক্সাম্পল দিই, দ্য ফ্যান রাইটস অয়েল, কলমটা লেখা ভালো হয়, তাই না? দেখো কোয়াসিভেসিভ ভার্ব আমরা সহজে বুঝতে পারি, যে সেল থেকে সিপ, রাইট থেকে অয়েল এর করতে হচ্ছে, অনেকে কোয়াসিভেসিভ ভার্ব তোমরা বুঝতেছ না। তো এই যে রাইট ভালো লেখা হয়, না? এরকম দেখলে অনেকে বুঝবা। যেমন তাহলে দ্য ফ্যান ইজ অয়েল, আমরা এটাকে যদি পেসিভ করি তাহলে কিভাবে করবো? দ্য ফ্যান ইজ অয়েল, কখন অয়েল হবে? when it is written, যখন এটা লেখা হবে, তাই না? when it is written আমরা কিন্তু এভাবে এটাকে দিতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো কোয়াসিভেসিভ কে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি নেক্সটে চলে যাব এবং অন্য ধরনের ভার্ব নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সাথেই আছো এবং তোমরা ক্লাসগুলো মনোযোগের সাথে দেখবে। মনোযোগের সাথে দেখলে আসলে বোঝার কোনো বিষয় না, যে আসলে প্র্যাকটিক্যালি আর তোমাদের কি বলে অনলাইনে আমি তেমন পার্থক্য দেখি না। আমরা নিজেরাও তো অনলাইনে অনেক ক্লাস করি, অনেক বিষয়ে আমরা দেখি বা নিজেরাও শিখি, কিন্তু অনলাইনেও আমরা ক্লাস কি আমরা শিখতেছি। এখন তো অনেক সুযোগ যে তোমার ঘরের মধ্যে বসেই তুমি অনলাইনে ক্লাস করার সুযোগ পাচ্ছ। ইউ আর গেটিং চান্স অর অপরচুনিটি টু অ্যাটেন্ড অনলাইন ক্লাস। এটা কে কয়জন পারে? তোমার মা বাবার কোনো টেনশন হচ্ছে না যে তুমি তোমার মা বাবার কাছে আছো, পিতা মাতার কাছে আছো, কাছে থেকে তুমি ক্লাস করছো। কিন্তু স্কুলে যখন আসতে তখন তো তোমার মা বাবা অনেক টেনশন ছিল যে আমার বাচ্চাটার কি অবস্থা হচ্ছে, জানি কি সমস্যা হচ্ছে। হ্যাঁ, এরকম টেনশন করতো। বা কেউ আবার সাথে আসতে হয় স্কুলে দিয়ে, অর্থাৎ স্কুলে দিয়ে আসার মানে দিয়ে যাওয়ার সময় বা নিয়ে যাওয়ার সময় সাথে করে আসতে হয়। কিন্তু সেটাও তো এখন লাগতেছে না। তোমরা ঘরে বসে মানে যদি একটু মনোযোগী হও, যে অনলাইন ক্লাসও কি তোমাদের জন্য খুবই মঙ্গল হবে। এবার আমরা রিফ্লেক্সিভ অর্থাৎ ডাবল অবজেক্টকে কিভাবে অ্যাক্টিভ থেকে ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভার্বকে প্রেসিভ করব। ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ টু প্যাসিভ। আমি কথাটা সংক্ষেপে লিখলাম, আরেকটা এদিকে লিখতে টাইটেলটা ভালো হয় আমার কাছে।
তাহলে আমি আরেকটু এদিকে যা রাখবো ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ, তাহলে আমরা সংক্ষেপে লিখে ফেলি প্যাসিভ। My স্টুডেন্ট, নাও সি ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়মটা আমরা একটু দেখব। যে ডাবল অবজেক্ট থাকলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব। যেমন হি টিচার্স আস ইংলিশ, তিনি আমাদেরকে কি শেখান? ইংরেজি শেখান। মাই ডিয়ার স্টুডেন্ট, নোটিস ভেরি অ্যাটেন্টিভলি, দেয়ার ইজ ডাবল অবজেক্ট আস এবং ইংলিশ, দেয়ার ইজ এ ডাবল অবজেক্ট। এরকম ধরনের সেন্টেন্সকে আমরা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি সেক্ষেত্রে আমরা কিভাবে করব। যেমন প্রথম আমরা যে কোনো একটা অবজেক্ট দিতে পারি এখানে, অর্থাৎ আজ এবং ইংলিশের মধ্যে আমরা যে কোনো একটা অবজেক্ট দিয়ে আমরা প্যাসিভ করতে পারি। তবে যেহেতু এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে পজিটিভ ভার্ব, একটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। তো অনেক সময় স্টুডেন্টরা তোমরা অনেকেই বুঝো না যে পজিটিভ ভার্ব কোনটা আর ফ্যাক্টিটিভ ভার্ব কোনটা। সেটা বুঝতে অনেক সময় সমস্যা হয়, কারণ ফ্যাক্টিটিভ ভার্বের সময় কিন্তু আমরা শুধু ডিরেক্ট অবজেক্ট অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি। ইনডিরেক্ট অবজেক্ট বলতে কি, একটা হচ্ছে প্রাণীবাচক, একটা হচ্ছে অপ্রাণীবাচক, ঠিক আছে? অর্থাৎ ব্যক্তিবাচক যেটাকে বলি, অর্থাৎ ব্যক্তিবাচকটাকে আমরা সাবজেক্টে আনি, কিন্তু অপ্রাণীবাচক যেটা সেটাকে আমরা সাবজেক্টে ব্যবহার করি না। তো এই ক্ষেত্রে আমরা কি করব, অর্থাৎ কিন্তু পজিটিভ ভার্বের সময় পজিটিভ ভার্ব কি সেটাও তো তোমাদের জানাতে হবে। পজিটিভ ভার্ব মানে কি, যে যেমন মা শিশুকে চাপ দেখায়, এখানে কি মা শিশুকে চাপ দেখায়, যেটা বাংলাতে প্রযোজক ক্রিয়া বলে, যে মা শিশুকে চাপ দেখা, মা নিজে দেখা, মা দেখা না, শিশু নিজেই দেখে। যেমন আই ফিড ইউ রাইট, আমি তোমাকে ভাত খাওয়াবো। আর যদি কেউ যদি তোমাকে বলে যে আমি তোমাকে ভাত খাওয়াবো, ইংরেজি করো, তাহলে তুমি যদি বলো আই 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 ইট ইউ রাইস, তাহলে তুমি কি এটা হবে? হবে না। তোমাকে বলতে হবে আই ফিড ইউ রাইস, আমি তোমাকে ভাত খাওয়াবো। তাহলে এটার জায়গায় আমরা ফিড ব্যবহার করি। তারপর সি এর জায়গায় আমরা শো ব্যবহার করি, যেমন শো দেখাবো। টিচ, লার্নের জায়গায় আমরা টিচ ব্যবহার করি, লার্ন মানে শেখানো, আর টিচ মানে সে নিজেই শিখে, আমি শিখে না। এই ক্ষেত্রে এগুলো হচ্ছে কি পজিটিভ ভার্ব। এক্ষেত্রে আমরা প্রথমে কি করবো, অর্থাৎ যেটা প্রাণীবাচক অবজেক্ট আমরা সেটাকে নিব, অর্থাৎ ফ্যাক্টিটিভ। আর যখন ডাবল অবজেক্ট থাকবো, সোজা কথা আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে দিই তোমাদের। ফ্যাক্টিটিভ ভার্ব বা পজিটিভ ভার্ব কোনো কিছুই তোমাদের চিন্তা করার প্রয়োজন নেই। তোমরা যখন ডাবল অবজেক্ট দেখবে, যদি তোমরা ডাবল অবজেক্ট দেখো যেটা ব্যক্তিবাচক অবজেক্ট, দ্যাট মিন্স আজ, দিস ইজ এ ব্যক্তিবাচক অবজেক্ট বা পার্সোনাল অবজেক্ট, এই পার্সোনাল অবজেক্টটাকে সাবজেক্টে আমরা ব্যবহার করব। তাহলে এখানে দুটো অবজেক্ট আছে, আমরা তো যে কোনো একটা নিতে পারি শুধু পজিটিভ ভার্বের বেলা, কিন্তু ফ্যাক্টিটিভ ভার্বের বেলা শুধু ব্যক্তিবাচক অবজেক্টটা নিতে হবে। তো সেই ক্ষেত্রে এত দ্বন্দ্ব বা টেনশন থাকার কোনো প্রয়োজন নেই। তোমরা শুধু ব্যক্তিবাচক অবজেক্ট, ডাবল অবজেক্ট দেখলেই তোমরা ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসবা। তো আমরা ব্যক্তিবাচক অবজেক্ট হচ্ছে কি এখানে উই, তাহলে ডাবল অবজেক্ট যদি থাকে আমরা ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্টে নিব। ব্যক্তিবাচক অবজেক্ট বলতে যেমন মি, আজ, হিম, দ্যাট, এগুলো হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, ঠিক আছে? তো আমরা অ্যাকর্ডিং টু রুল ইটস এ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স আছে এটা? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে উইর সাথে কি বলবে? আর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে তোমরা জানো অবজেক্টটা সাবজেক্টের টেন্স অনুযায়ী প্রেজেন্ট ইউনিটে বলা এম অথবা ইজ অথবা আর, তাহলে আর দিব। এরপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল, অনেকে ভার্বের ফার্স্ট পার্টিসিপল শিখো নাই। টিচের ফার্স্ট পার্টিসিপল কি? টট, উই আর টট। এরপর বাকি অবজেক্টটা লিখবা এবং ভাইবা পরে দিয়ে এরপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম আমরা দিই। ইটস এ ভেরি ইজি, ইটস এ ভেরি সিম্পল। আশা করি তোমরা সহজে কি এগুলো করতে পারবে। যেমন ডাবল অবজেক্ট, যেমন উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, আমরা তাকে কি করলাম? চেয়ারম্যান নির্বাচিত করলাম, ইলেক্টেড করলাম, বাছাই করলাম। সরি, ইলেক্টেড অর্থ নির্বাচিত করা, সিলেক্টেড অর্থ কি বাছাই করা। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা কি বলেছি? বলছি ব্যক্তিবাচক অবজেক্টে দিবা, এটা কিন্তু ফ্যাক্টিটিভ ভার্ব। তো এই ক্ষেত্রে আমরা এত কিছু চিন্তা না করে আমরা ব্যক্তিবাচক অবজেক্টটা নিব বেসিক করে। ব্যক্তিবাচক অবজেক্ট প্রথমে আমরা কি দিব? হি, তারপর যেহেতু ফার্স্ট ইনডিফিনিট তাহলে আমরা দিব ওয়াজ, হি ওয়াজ। এরপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ইলেক্টেড, তারপর বাকি অবজেক্টটা লিখে দিব চেয়ারম্যান, হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই, কি দিব? সাবজেক্টের অবজেক্ট ফ্রম আস। একদম সিম্পল, ইটস এ ভেরি ইজি।
ভেরি সিম্পল। আশা করি তোমরা সহজ, একদম সহজ করে দিলাম। যে এতদিন ধরে তোমাদের ওই যে পজিটিভ বার নেগেটিভ বার নিয়ে টেনশন, এগুলোর কোনো দরকার নাই। তুমি যখন ডাবল অবজেক্ট দেখবে, যখন শুধু আমরা ব্যক্তিগত অবজেক্টটাকে আমরা দিব, যেমন উই মেড হিম ক্যাপ্টেন। তাহলে আমরা এটা কিভাবে করবো? প্যাসিভ যদি করি, ইফ আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু প্যাসিভ, তাহলে প্রথমে আমি কি দিব? ব্যক্তিবাচক অবজেক্ট দিব। এটা সাবজেক্ট কি হবে? হি। ইটস এ ফার্স্ট ইনডিফিনিট, সাবজেক্টের পর ভার্বের কোন ফর্ম আছে? ফার্স্ট ফর্ম, ফার্স্ট ইনডিফিনিট। তাহলে হি ওয়াজ, ভার্বের পাস্ট পার্টিসিপল, মেড এর পাস্ট পার্টিসিপল তো মেড। তারপর বাকি অবজেক্টটা দিব আমরা ক্যাপ্টেন, ভাই, আস। Yeah, I think it's very clear to you. I hope you have understood quite well. Okay, I would like to next. আমি পরবর্তী যাই। বয়সটি আসলে অনেক ক্লাস, এত ক্লাস করার সময় আজকে আরো কয়েকটা করে আমি শেষ করে দিব। যে আজকে একটু বেশি করে আমি করাচ্ছি, কারণ বয়সের তো শেষ নেই। তোমাদের একটা নিয়ে যদি আমি সময় শেষ করে দিই, তোমাদের অন্যান্য ক্লাসগুলো আছে, যার কারণে আমি ক্লাসটা করে আজকে ক্লাসটা মানে কিছু গুরুত্বপূর্ণ বয়স আমি আলোচনা করে ফেলবো। আশা করি তোমরা সাথে থাকবে। যেমন যদি এবার রিফ্লেক্সিভ ভাবযুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ, অর্থাৎ রিফ্লেক্সিভ ভাবযুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করার নিয়ম। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট রুল। আরেকটা গুরুত্বপূর্ণ রুল, রিফ্লেক্সিভ ভার্ব কি সেটা তোমরা দেখে বুঝবে। যেমন হি কিড হিমসেলফ, হি কিড হিমসেলফ। অর্থাৎ রিফ্লেক্সিভ ভার্ব, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রনাউন যদি তোমরা শেখো, তাহলে রিফ্লেক্সিভ ভার্ব তোমরা সহজে দিবে। রিফ্লেক্সিভ প্রনাউন অবশ্য তোমরা জানো যে প্রনাউন কয় প্রকার? 8 প্রকার। যে 8 প্রকারের মধ্যে রিফ্লেক্সিভ একটা হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, ইয়োরসেলফ, আওরসেলফ, হ্যাঁ, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউনের আগে যে ভার্ব থাকবে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। তাহলে রিফ্লেক্সিভ ভার্ব যেমন হি কিড হিমসেলফ, অর্থাৎ যে অ্যাকশনটা নিজের গায়ের মধ্যে আসে সেটাকে আমরা বলি রিফ্লেক্সিভ ভার্ব। তাহলে কি হি কিড হিমসেলফ, সে নিজেই নিজের কি করলো? হত্যা করলো। এটা কিন্তু রিফ্লেক্সিভ ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভার্বকে প্যাসিভ করার নিয়ম। তাহলে কিন্তু এটা কিন্তু অবজেক্টটা সাবজেক্ট হবে না। রিফ্লেক্সিভের বেলা কি হবে না? অবজেক্টটা সাবজেক্ট হবে না। সাবজেক্ট যেটা সেটাই থাকবে। টেন্স অনুযায়ী আমরা কার্যকারী ভার্ব দেব। যেহেতু ফার্স্ট টেন্স যেহেতু আমরা কি অর্থাৎ ওয়াজ দিব, কারণ ফার্স্ট টেন্সকে অ্যাক্টিভ, ফার্স্ট ইনডিফিনিটকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা ওয়াজ দিই। অর্থাৎ সাবজেক্টটা সাবজেক্টই থাকবে। আর টেন্স অনুযায়ী কার্যকারী ভার্ব প্যাসিভের বেলা যে রুল, যে ওয়াজ বা ওয়্যার, এরপর ভার্বের কি হবে? ফার্স্ট পার্টিসিপল যে আছে কিড, 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 তারপর আমরা একটা বাই দিব, দেন হিমসেলফ কথাটা লিখ হয়ে গেল হিমসেলফ। ইটস এ ভেরি ইজি। আরেকটা দিই, উই কিড আওয়ারসেলফস। তাহলে কি হবে বলো তো? তাহলে সাবজেক্ট যেটা সেটাই থাকবে। যেহেতু ফার্স্ট টেন্স ওয়্যার দিব প্যাসিভ করার সময় সাবজেক্ট অনুযায়ী, এরপরে কি দিব? ভার্বের ফার্স্ট পার্টিসিপল, লিডের ফার্স্ট পার্টিসিপল কিড, ভাই, আওয়ারসেলফস, আওয়ারসেলফস, এস সেলফ, আওয়ারসেলফস। তারপর দে কিল দেমসেলফ হলে কি দিব আমরা? দে ওয়্যার কিল ভাই দেমসেলফ। একদম ইজি, একদম ভেরি সিম্পল। এবং আশা করি তোমরা ক্লাস মনোযোগের সাথে যদি দেখো কোনো সমস্যা হওয়ার কথা না। আমার ক্লাস অর্থাৎ আমার এই ভিডিও দেখে দেখে তোমরা তোমাদের বইটা দেখবে, যে আশা করি তোমাদের একদম পানির মতো সহজ হয়ে যাবে সব কিছু, যে বয়সের আর কোনো কিছুই কি থাকবে না। এরপর আমি আরেকটা রুল করে শেষ করে দিব যদি থাকে, বা দেখি আরেকটা আপনি একটা করে আমি শেষ করে দিব আজকে ক্লাস। আশা করি তোমরা আমার সাথে আছো এবং সাথে থাকবা। যেমন he is going to start a business.
My dear student, notice very attentively. I have written another sentence for your understanding, better understanding. It's a new, I think it's a new for you. He is going to start a business. সে একটা কি ব্যবসা শুরু করতে যাচ্ছে। যদি এরকম থাকে দেখো, this is not a continuous. এইটুকু পর্যন্ত কিন্তু কন্টিনিউয়াস এর মতো, কিন্তু এখানে কি নাই, গোয়িং এর পরে কোনো অবজেক্ট নাই, এখানে একটা ইনফিনিটিভ টু বসে, টু। অর্থাৎ এই যে ইজ গোয়িং টু, অর্থাৎ সাবজেক্টের পরে কন্টিনিউয়াস এর মতো যদি হয়, এরপরে যদি ইনফিনিটিভ হয়, অর্থাৎ টু থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব সেটা দেখেন। যেমন ইজ গোয়িং টু, হি ইজ গোয়িং টু, দে আর গোয়িং টু, উই আর গোয়িং টু, এরকম যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। যদি এরকম থাকে তাহলে প্যাসিভ করার নিয়ম হচ্ছে কি, লাস্টের অবজেক্টটা প্রথমে আনবো। এখানে দেখো এই বিজনেস হচ্ছে অবজেক্ট, এ বিজনেস, প্রথমে আমরা এটুকু দিব, এই বিজনেস, এরপর ইজ গোয়িং টু আমরা লিখবো, বিজনেসের সাথে তো ইজ বসে তাই না, ইজ গোয়িং টু পর্যন্ত আমরা লিখবো, অর্থাৎ সাবজেক্টটা বাদ দিয়ে ইজ গোয়িং টু লিখবো আমরা। এই বিজনেস ইজ গোয়িং টু, টু পর্যন্ত লিখে এরপর এখানে একটা বি দিব, কি দিব, বি দিব। এরপর ভার্ব দেখতে পাচ্ছ তোমরা, স্টার্ট, স্টার্টের ফার্স্ট পার্টিসিপল দিব, স্টার্ট। তারপর আমরা বাই দিব অ্যাকর্ডিং টু রুল, তারপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম দিব হিম, সাবজেক্টের অবজেক্ট ফর্ম কি, হিম দিব। তার মানে কি, এ বিজনেস ইজ গোয়িং টু বি স্টার্টেড বাই হিম, অর্থাৎ হি ইজ গোয়িং টু স্টার্ট এ বিজনেস, সে একটা ব্যবসা শুরু করতে যাচ্ছে। আর একটা মানে এই বিজনেস ইজ গোয়িং টু বি স্টার্টেড করা, অর্থাৎ তার দ্বারা একটা ব্যবসা শুরু করা হচ্ছে বা যাচ্ছে, ঠিক আছে। আরেকটা দিন ধরো, উই আর গোয়িং টু প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে যাচ্ছি, ক্রিকেট আই দিব না। তাহলে কি হবে, প্যাসিভ যদি করি আমরা, এই ক্ষেত্রে কি হবে, আমরা অবজেক্ট দিব ক্রিকেট, ক্রিকেট ইজ, ক্রিকেট ইজ গোয়িং টু, সরি একটু মিস্টেক। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, উই আর গোয়িং টু, তাহলে কি হবে, আমরা প্রথমে অবজেক্ট নিব ক্রিকেট ইজ গোয়িং টু, তারপর আমরা একটা বি দিব, বি প্লেড গোয়িং টু, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল, অর্থাৎ টু এর পরে বি ব্যবহার করে ভার্বের ফার্স্ট পার্টিসিপল দিব বাই, তারপরে কি আস, সাবজেক্টের অবজেক্ট ফর্ম। তাহলে এরকম হলে আমরা প্রথমে যদি এরকম ধরনের নিয়ম পাই, উই আর গোয়িং টু, হি ইজ গোয়িং টু, দে আর গোয়িং টু, এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করব, প্রথমে আমরা অবজেক্টটা নিয়ে আসবো ক্রিকেট, এরপরে ইজ গোয়িং টু কথাটা লিখবো, লিখে এরপর টু দিয়ে, টু এর পরে বি দিব, বি দিয়ে ভার্বের ফার্স্ট পার্টিসিপল লিখবো, বাই দিব, এরপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম দিব। তাহলে কি অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে যাবে। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। ওকে, এবার আমি আরেকটা রুল দেখি, আরেকটা রুল দেখবো এবং এটার পরে আমি শেষ করে দিব। আশা করি তোমরা আমার সাথে আছো, আমি শেষ করে দিচ্ছি। যেমন একটা কমন, যেমন আই নো হিম। এবার দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, নোট ইজ ভেরি অ্যাক্টিভলি, আই নো হিম অনেক সময় অনেকেই জিজ্ঞেস করে, এই ধরনের প্রশ্ন অনেকেই কি অনেক সময় কি জিজ্ঞেস করে যে আই নো হিম, এটাকে প্রেসিভ করো। তো সেই ক্ষেত্রে নো যদি থাকে, বাই না হয়ে অন্যরকম হয়। যেমন যদি তোমাকে জিজ্ঞেস করে এটা কোন টেন্স আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, নিশ্চয়ই তুমি বুঝতে পারবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা যদি প্রেসিভ করি, প্রথমে আমি কি দিব, হি দিব, তাই না, হি। দেন অ্যাকর্ডিং টু রুল প্রেজেন্ট ইনডিফিনিট, আমরা কি দিব, অবজেক্টটা সাবজেক্ট করে সাহায্যকারী ভাবে এম অথবা ইজ অথবা দিব, দিব এখানে যে দুই আছে। এরপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল কি হবে, নো এর ফার্স্ট পার্টিসিপল নন। নো যদি থাকে সেই ক্ষেত্রে আমরা বাই না দিয়ে টু দিব, অর্থাৎ নো এর পরিবর্তে কি দিব না, ভাই দিব না, বাই ক্রস, ভাই দিলাম ক্রস, টু দিয়ে মি দিব, অবজেক্টিভ ফ্রম মি, ঠিক আছে। যেমন দে নো মি, তাহলে কি হবে, প্যাসিভ যদি করি, প্রথমে অবজেক্টটা সাবজেক্টের আই কি আসবে, আই হয়ে যাবে না, মি আই হয়ে যাবে। অ্যাকর্ডিং টু রুল আই এর সাথে এম বসে প্রেজেন্ট ইনডিফিনিট হলে, এরপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল, নো এর ফার্স্ট পার্টিসিপল নন, তারপরে কি দিব, টু দিব, অর্থাৎ বাই দিব না, বাইরে আমি কেটে দিলাম, বাই দিয়ে আমি কেটে দিলাম, অফকোর্স আমি বাই ব্যবহার করবো না। তারপর আমরা সাবজেক্টের অবজেক্ট ফর্ম দিব দেন। আর যদি পাস্ট টেন্সে থাকে, যেমন হি নিউ
মি, হি নিউ মি। তাহলে আমরা কি দিব ফার্স্ট টেন্সের ক্ষেত্রে? যদি ফার্স্ট টেন্সে থাকে সেই ক্ষেত্রে আমরা কি দিব? আই, অর্থাৎ ফার্স্ট ইন্ডিকেটর হলে তো কি দিব আমরা? অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হবে, তারপরে ভার্বের সাহায্যকারী ভার্ব অথবা ওয়ার, এরপর ভার্ব কি নিউ, তাই না? সেই একই রুল, শুধু সাহায্যকারী ভার্ব পরিবর্তন হবে, নন টু হিম। তাহলে নোর পরিবর্তন, নোর গেলে আমরা কি দিব? অর্থাৎ টু দিব, বাই দিব না। এবং তোমরা এরকম আরো কয়েকটা রুল আছে, যেমন উইথ হয়, কখন হয়, এগুলো তোমরা একটু দেখে নিবা। আমি আর ডিটেলস বলতে চাচ্ছি না, কারণ সব কিছু তোমাদের একসাথে মনে থাকবে না। তো মাই ডিয়ার স্টুডেন্ট, ইউ হ্যাভ ওয়াচ so long and you have stayed with me so long, and that's why I would like to thank all of my students and those who watch me so long. I hope you will watch my coming class, and you will also watch my all classes, and this class, which class I have given in the Facebook. You know very well I have a YouTube channel, and you can collect all my lecture from my YouTube channel. অনেক স্টুডেন্ট তোমরা জানো আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি ফেসবুকের ক্লাসগুলো নিয়ে তোমাদের বোঝার সাথে কিন্তু আমি আমার ইউটিউবে দিয়ে দিচ্ছি, কারণ ইউটিউব থেকে তোমরা ডাউনলোড করে ক্লাসগুলো দেখতে পারবে বারবার এবং সহজে পাবে। অনেকে ফেসবুক ব্যবহার করতে জানো না, এবং সেখান থেকেও তোমরা আমার সবগুলো ক্লাস সংগ্রহ করতে পারো, কারণ ওইখানে আমার ক্লাসগুলো সব একসাথে আছে। আশা করি ওইখান থেকে তোমরা সংগ্রহ করবে, এবং তোমরা সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা পড়াশোনা করবে। পড়াশোনার কোনো বিকল্প নেই, বাড়িতে তোমাদের সময়টাকে পড়াশোনার কাজে লাগাবে এবং বিভিন্ন গল্পের বই, স্টোরি বই পড়বে। আশা করি এবং তোমরা সেই কাজ করবে, এবং তোমরা ইউ কিপ অ্যাওয়ে ফ্রম pandemic, and when you go out you use masks, of course. And I have come to the end of my class, and see you again. Till then, Allah Hafiz. Bye bye, goodbye.